নমস্কার। রামকৃষ্ণ মঠের আদিকথা। আজকের আলোচ্য বিষয় মঠে বিদ্যাচর্চা ও আধ্যাত্মিক বিকাশের বৈভব। বরানগরে থাকাকালীন মঠবাসীদের কয়েকজনের বিদ্যাচর্চার যে আগ্রহ ও প্রচেষ্টা দেখা গিয়েছিল তা আলমবাজারের অধ্যায়ে বেড়েছিল বই কমেনি। স্বামী রামকৃষ্ণানন্দজি অবসর সময়ে উচ্চ গণিতের চর্চা ও ইংরেজি সাহিত্যের পাঠ ছাড়াও সংস্কৃত ভাষায় অনুষ্টুপ ছন্দে শ্রী শ্রী রামকৃষ্ণের উপদেশাবলী রচনা করেছিলেন। তার কিছু অংশ ঋষিকেশ শাস্ত্রী সম্পাদিত সংস্কৃত মাসিক পত্রিকা বিদ্যোদয়ে প্রকাশিত হয়েছিল। স্বামী শারদানন্দজি খ্রিস্ট সাহিত্য ও তন্ত্র সাহিত্যের চর্চায় মনোনিবেশ করেছিলেন। তার প্রথম লেখাটি তন্ত্রশাস্ত্র সম্বন্ধে ইংরেজি নিবন্ধ, সেটি প্রকাশিত হয়েছিল ব্রহ্মবাদীন পত্রিকায়। শাস্ত্রপাঠে স্বামী অভেদানন্দজির বিশেষ নিষ্ঠা সুবিদিত। আলমবাজার মঠে প্রত্যাবর্তনের পর তিনি সমস্ত দিন প্রায় পড়াশোনা ও ধ্যানজপ নিয়েই থাকতেন। তিনি ঋষিকেশে থাকাকালীন মণ্ডলেশ্বর ধনরাজগিরির নিকট শারীরিক ভাষ্য পড়েছিলেন। স্বামী শিবানন্দজি ও স্বামী অখণ্ডানন্দজি বেশ কিছুকাল প্রত্যহ দুপুরে প্রায় 2 ঘন্টা তাঁর কাছে শারীরিক ভাষ্য পাঠ করেছিলেন। পরিব্রাজন সমাপনান্তে মঠে প্রত্যাবৃত্ত স্বামী তুরীয়ানন্দজি প্রথম খুব অন্তর্মুখী থাকতেন। তিনি নিয়ত শাস্ত্র পাঠ করতেন ও অপরকে শাস্ত্র পাঠে সাহায্য করতেন। শাস্ত্রাদির পাঠ ও আলোচনা সবকিছুই হতো ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণের জীবন আলোকে। মঠবাসীদের সম্মুখে ছিল স্বামী বিবেকানন্দের দিক নির্দেশ। তিনি লিখেছিলেন, বেদ বেদান্ত পুরাণ ভাগবতে যে কি আছে তা রামকৃষ্ণ পরমহংসকে না পড়লে কিছুতেই বোঝা যাবে না। He was the living commentary to the Vedas and to their aim. এ বিষয়ে তাঁর পত্রাবলী সাক্ষ্য দেয়। 1895 খ্রিস্টাব্দের শেষ ভাগে মঠবাসীগণ প্রমোদা দাস মিত্র চিঠিতে জানতে পারেন যে অযোধ্যার এক পল্লীতে একজন বেদজ্ঞ পণ্ডিত আছেন। তিনি 40 টাকা মাসিক বেতন ও সিধা পেলে মঠে আচার্য হিসাবে যোগদান করতে পারেন। মঠে অর্থাভাব, তবুও বেদপাঠে আগ্রহী স্বামী রামকৃষ্ণানন্দজি এই প্রস্তাবে সম্মত হন। অবশ্য সেই বেদজ্ঞ পণ্ডিত শেষ পর্যন্ত যোগদান করেননি। স্বামী ত্রিগুণাতীতানন্দজি 21 জুন 1895 তারিখে আলমোড়া থেকে যাত্রা করেছিলেন কৈলাস ও মানস সরোবরের উদ্দেশ্যে। বিপদ সংকুল তিব্বত ভ্রমণ শেষ করে তিনি কলিকাতায় ফিরেছিলেন 1895 সেপ্টেম্বর বা অক্টোবরে। তিনি ইংরেজি পত্রিকা ইন্ডিয়ান মিরর এ 9টি সংখ্যায় তার এই অসমাপ্ত ভ্রমণ কাহিনী প্রকাশ করেছিলেন। প্রথম কিস্তি প্রকাশিত হয়েছিল 22 ডিসেম্বর 1895 তারিখে এবং শেষ কিস্তি প্রকাশিত হয়েছিল 30 মে 1897 সালে। মঠবাসীদের বিদ্যাচর্চায় বিশেষ প্রেরণা জুগিয়েছিলেন স্বামী বিবেকানন্দের চিঠিপত্রাদি। তিনি লিখেছিলেন, পড়াশোনাটা বিশেষ করা চাই, বুঝলে শশী, মেলা মুখ্যু ফুক্ষু জড়ো করিসনি বাপু। এই ধরনের প্রেরণা ব্যাপ্তি সম্বন্ধে আমরা কতকটা ধারণা করতে পারবো স্বামী শিবানন্দজির স্মৃতিকথা থেকে। পরবর্তীকালে তিনি বলেছিলেন, স্বামীজি আলমবাজার মঠে শশী মহারাজকে লিখলেন, দেখ শশী, এখন বুঝতে পারছি এসব তাঁর কাজ। তিনি কেন এত ভালোবাসতেন, অত করে বলতেন, সব বুঝতে পারছি। পূর্বে স্বপ্নেও ভাবিনি কর্ম করতে হবে, ওদিকে ঝোঁকও ছিল না। স্বামীজির এই চিঠি পেয়ে ভাবনা হলো, তাই তো, কিছু করতে হবে। তখন পড়ার ঝোঁক হলো। টাকা কড়ি কিছু নেই। ঠিক এমন সময় বম্বে থেকে এক ভক্ত এলো। সে কটা টাকা দিল। তাই দিয়ে কলকাতা থেকে 2 ভলিউম ওয়েস্টার ডিকশনারি কিনে নিয়ে এলাম।
আলমারি হলো, ডেস্ক হলো, একটু কর্মের ভাব এলো। স্বামীজি চিঠিতে থাকতো বিশেষ বিশেষ নির্দেশ, যা মঠবাসীদের বিদ্যাচর্চায় বিশেষ প্রেরণা যোগাত। যেমন স্বামীজি একটি চিঠিতে শশী মহারাজকে লিখেছেন, তুমি বসে বসে একটা কাজ করো, ঋগ্বেদ থেকে আরম্ভ করে সামান্য পুরাণ তন্ত্র পর্যন্ত সৃষ্টি প্রলয় সম্বন্ধে, জাতি সম্বন্ধে, স্বর্গ নরক, আত্মা, মন, বুদ্ধি ইত্যাদি ইন্দ্রিয়, মুক্তি, সংসার, পুনর্জন্ম এই সম্বন্ধে কে কি বলে একত্র করতে থাকো। ছেলে খেলা করলে কি হয়? রিয়েল স্কলারি ওয়ার্ক চাই, ম্যাটেরিয়াল জোগাড় হচ্ছে আসল কাজ। এরকমই আরেকটি চিঠিতে স্বামীজি শশী মহারাজকে 24শে জুন 1896 তারিখে লিখছেন, পণ্ডিত ম্যাক্স মুলার শ্রী শ্রী ঠাকুরের জন্য যে জীবনী ও বাণী লিখবেন, তা সমস্ত বাণী ইংরেজিতে তর্জমা ও শ্রেণীবদ্ধ করে পাঠাতে হবে। সুতরাং বোঝাই যাচ্ছে আলমবাজার মঠে বিদ্যাচর্চার একটা অতি সুন্দর পরিমণ্ডল সৃষ্টি হয়েছিল স্বামী বিবেকানন্দের চিঠিপত্রের প্রেরণা এবং মঠবাসীদের তত্ত্বাবধানে। শ্রীজি অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের নিত্য সেবা পূজা, জপ ধ্যান, পঠন পাঠন, শ্রীরামকৃষ্ণ জন্মোৎসব পালন, জনসংযোগ ইত্যাদি কর্মসূচি মঠ জীবনের অঙ্গীভূত ও মঠের বিশিষ্টতার পরিচায়ক ছিল। তবে জনসাধারণের চক্ষুর অন্তরালে বিকশিত মঠবাসীদের ভাব জীবনী ছিল মঠের প্রকৃত ঐশ্বর্য। তাপসদের চারিত্রিক শক্তি, তাদের আদর্শ প্রীতি, তাদের আদর্শের প্রতি একমুখীনতা এবং মঠবাসীদের পরস্পরের প্রতি অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা ইত্যাদি ছিল মঠের ভূষণ। গোষ্ঠী জীবনে প্রবীণদের থেকে ভাবাদর্শ সঞ্চারিত হয় নবীনদের মধ্যে। নবীনদের মননে বিধৃত প্রবীণদের ভাবমূর্তি মঠের ভাব ঐশ্বর্যের কতকটা পরিচয় বহন করে। সেই কারণে দুইজন নবীনের মানসে লালিত পালিত দুজন প্রাচীন মঠবাসীর ভাবমূর্তি, যেমন নবীন ছিলেন হরিপদ, পরবর্তীকালে স্বামী বোধানন্দ। তাঁর দৃষ্টিতে 1895 প্রথম ভাগে মঠে প্রত্যাবিত্ত স্বামী ব্রহ্মানন্দজি। মহারাজের অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজির স্বভাব ছিল বালকের মতো। তিনি শ্রী শ্রী মার নিকট নিয়ত যেতেন না। কদাচিৎ শ্রী শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে প্রসঙ্গ করতেন, কিন্তু দেখা যেত তাঁর আচরণে বিচরণে শ্রীরামকৃষ্ণ পরিস্ফুট। কেউ শ্রীরামকৃষ্ণকে সিদ্ধ পুরুষ বা অবতার বা অন্য কিছু মনে করলে তিনি ভ্রুক্ষেপ করতেন না। যে কেউ শ্রীরামকৃষ্ণের কৃপার গণ্ডির মধ্যে এসে পড়লেই তিনি নিশ্চিন্ত বোধ করতেন। স্বামীজি সহ সকলেই মহারাজকে শ্রদ্ধা ও সমীহ করতেন। এ ব্যাপারে বেদান্ত কেশরীতে আগস্ট 1924 সংখ্যায় প্রকাশিত নিবন্ধই সাক্ষ্য দেয়। এমনকি তৎকালীন কালীকৃষ্ণ পরবর্তীকালে স্বামী বিরজানন্দজির স্মৃতিতে পাই, স্বামী তুরীয়ানন্দের সম্বন্ধে তিনি লিখছেন, তাকে আমরা সমীহ করে চলতুম, ভয় শ্রদ্ধা মিশ্রিত, কিন্তু তিনি তাঁর স্নেহ ভালোবাসায় আমাকে এমন আপনার করে নিয়েছিলেন যে তাঁর সহিত ঘনিষ্ঠভাবে মিশে তাঁর সেবা সঙ্গ, কথাবার্তা ও আলাপে আমার সমস্ত অবসর সময় কাটাইতাম। তিনি আমাদের সঙ্গে যে যখন যা কাজ করত, যেমন কুটনোকোটা, ঠাকুর সেবা জোগাড়, তার সঙ্গে বসে তার কাজে সাহায্য করতেন এবং সব সময়ই তার উদ্দীপনাপূর্ণ বাক্য, মধুর ও তেজস্বী সুরে গান বা স্তোত্র আবৃত্তির দ্বারা আমাদের অন্তরে যেন আধ্যাত্মিক তড়িৎ প্রবাহ সঞ্চারিত করতেন। তো এই বর্ণনার মধ্যে আমরা মঠের আন্তর্জীবনের একটা আভাস পাই। মঠবাসীদের আন্তর্জীবনের শ্রেষ্ঠ পরিচয়
তাদের উপলব্ধ এই আধ্যাত্মিক সম্পদ। গুরুর নির্দেশ অনুযায়ী প্রত্যেক তাপস তনু প্রাণ মন সমর্পণ করে চরম উপলব্ধির জন্য সাধন ভজন করে চলেছিলেন। তারা প্রত্যেকেই যোগ্যতা সম্পন্ন উচ্চ কোটির সাধক। তাদের নিষ্ঠা পরাকাষ্ঠার সাধন ভজনে স্বাভাবিকভাবেই আধ্যাত্মিক বিকাশ উচ্ছল হয়ে উঠেছিল। তার বাহ্য প্রকাশ ছিল সামান্যই, যাও বা ছিল তা শুধুমাত্র অভিজ্ঞ ব্যক্তির নজরেই পড়ত। উপলব্ধ অনুভূতি সকল মুখ্যত স্বসংবেদ্য এবং মঠবাসীদের অধিকাংশ এ সকল অভিজ্ঞতা গোপনে রাখতেন। সে কারণে এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্যাদি সামান্যই পাওয়া যায়। ঠাকুরঘর কেন্দ্রিক আধ্যাত্মিক ভাবের প্রগাঢ়তার বিষয়ে আমরা আগেই ইঙ্গিত করেছি। স্বামী রামকৃষ্ণানন্দজির ভাবগম্ভীর পূজা সেবায় শ্রীরামকৃষ্ণের জীবন তো উপস্থিতি অনেকেই অনুভব করতেন। আলমবাজার মঠের তৃতীয় পর্যায়ে স্বামী রামকৃষ্ণানন্দের বদলি স্বামী প্রেমানন্দজির পূজা সেবা করার সময়ও ঠাকুরঘরের আবহ ছিল অপরিবর্তিত। সে সময় পূজক স্বামী প্রেমানন্দজির চোখে যেন নেবা লেগে গিয়েছিল। শ্রী রামকৃষ্ণ বলতেন, পাকা ভক্তি হলে ভক্ত দেখে ঈশ্বর ছাড়া কিছু নেই। যেমন পিত্ত জমলে নেবা লাগে, দেখে যে সবই হলদে। স্বামী প্রেমানন্দজি দেখতেন সবকিছুই রামকৃষ্ণময়। এ বিষয়ে স্বামী তুরীয়ানন্দজির সাক্ষ্য আমরা আগেই বলেছি। স্বামী বিবেকানন্দের পূজা ছিল ধ্যান প্রধান। ঠাকুর ঘরে রামকৃষ্ণের পূজায় রত স্বামী বিবেকানন্দের পূজা পদ্ধতি দেখে অন্যতম তাপস স্বামী বোধানন্দের ধারণা হয়েছিল যে স্বামীজির অনুভূতিতে শ্রীরামকৃষ্ণ জীবন্ত স্বরূপ। তিনি ঠাকুর ঘরে উপস্থিত অন্যান্যদের মধ্যেও বিদ্যমান। তিনি বলেছিলেন, টু হিম in the bracket Swamiji, Sri Guru Maharaj was a living person. Swamiji saw the presence of Sri Guru Maharaj in his disciples also, so he worshipped them too. Vedanta Kesari, August 1924, page number 131. স্বামী অদ্ভুতানন্দজি ছিলেন কট্টর সাধু। আহার নিদ্রা ভুলে সাধন ভজনে মেতে উঠেছিলেন। তিনি আলমবাজার মঠে কম সময়ই ছিলেন। আমাদের আলোচনাকালে তিনি পুরীধামে গিয়ে তার বাসনা হয়েছিল জগন্নাথ মহাপ্রভুর যে রূপ দেখে শ্রী চৈতন্যের চোখে জলে ভাসতেন সেই রূপটি দর্শন করা। তার প্রার্থনা পূরণ হয়েছিল এবং সেই সময় তার অপর একটি উপলব্ধি তার জবানিতে উপস্থাপিত। তিনি বলেছিলেন, একদিন গঙ্গা তীরে বসে আছি, দেখি গঙ্গা থেকে একটা জ্যোতি উঠল। সেই জ্যোতি বড় হয়ে আকাশ বাতাস সব ছেয়ে ফেলল। সেই জ্যোতির মাঝে আবার অসংখ্য জ্যোতি দেখলুম। তারপর নিজেকে হারিয়ে ফেললুম। বাকি সে মুল্লুকে থেকে ফিরে ভারী আনন্দে রইলুম। এ বিষয়ে শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা নামক গ্রন্থ সাক্ষ্য দেয়। আর আলমবাজার মঠ বাড়িতেই উপলব্ধ এই দুটি দুর্লভ অভিজ্ঞতার বিষয় প্রকাশ করেছিলেন স্বামী অখণ্ডানন্দজি। তার প্রথম উপলব্ধি, একদিন সারা রাত ধরে তিনি বেদান্ত বিচার করেন। সিদ্ধান্ত করেন, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মাই আমি, সোহম। শেষ রাতে একটু চোখ বুঝতেই তিনি দেখতে পান হামাগুড়ি দেওয়া সজীব নাড়ুগোপাল, যেন নীলকান্ত মণি কুঁদে গড়া। মা যশোদা খাবার হাতে তাকে ডাকছেন। যশোদা ও গোপালের দিব্য এই লীলাবিলাস দেখে স্বামী অখণ্ডানন্দজি মুগ্ধ। অকস্মাৎ সেখানে উপস্থিত হন ঠাকুর। তার কাঁধে লাল পেরে ধুতির আঁচল। তিনি অখণ্ডানন্দজিকে বলেন, দেখ দেখি এ কি ভাব।
বিস্ময়ানন্দে অভিভূত অখণ্ডানন্দজি বলেন, নির্বাণে আমার কাজ নেই প্রভু। আহা, এই ভাব নিয়ে আমি শত শত বার জন্মাতে চাই। তার ঘুম ভেঙে যায়। দ্বিতীয় উপলব্ধি গ্রীষ্মকাল 1896 সালে দুপুরবেলা অন্যান্যদের সঙ্গে স্বামী অখণ্ডানন্দজি ঘুমাতে যান। প্রচণ্ড গরম, চোখে ঘুম নেই। তিনি উঠে একটা বড় পাখা নিয়ে সকলকে বাতাস করতে থাকেন। নড়ে চড়ে সকলে আরামে ঘুমাতে থাকলেন। তিনি লিখেছেন, কি আশ্চর্য, প্রায় আধ ঘন্টা পরে আমারও তাপিত অঙ্গ শীতল হইয়া গেল। এই ধরনের কথিত অকথিত কত দিব্যানুভূতির সাক্ষী এ আলমবাজার মঠের দিনগুলি। আজ এ পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।